আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতে সেরা স্বাদের একটা মজাদার পিঠার রেসিপি, আর সেটি হচ্ছে মেরা পিঠা। ভাপা ছাইন্না বা দোল্লা পিঠা নামেও কিন্তু এটা পরিচিত। বাংলাদেশে এক এক জেলায় এক এক নামে চিনে এই পিঠাটাকে। যে নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকে আমি পিঠাটা যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে বানালে কিন্তু একদম ঝটপট করে অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন, আর একদম সহজে হবে, আর খেতেও হবে অসাধারণ। তো চলুন, মজাদার এই পিঠাটা আজকে আমি কীভাবে তৈরি করে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে সুজি। চালের গুঁড়া আর সুজির সমন্বয়ে আজকে পিঠাটা আমি তৈরি করে দেখাবো, আর এইভাবে বানালে কিন্তু পিঠাটা একদম নরম তুলতুলে থাকবে। তো এগুলোকে 2 মিনিটের মতো একেবারে কম আঁচে একটু টেলে নিতে হবে শুকনো খোলায়। এতে করে পিঠাটা খুব সুন্দর হয়, আর সুন্দর একটা সুঘ্রাণও কিন্তু হয়। আর অনবরত নাড়াচাড়া করবো যেন দাগ লেগে না যায়। দেখুন, 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে কিন্তু একদম সাদা আছে। এবার এগুলোকে নামিয়ে আমি একটা পাশে রেখে দিচ্ছি, আর হাঁড়িটা আবারও বসিয়ে দিয়েছি চুলায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি, আর গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় 1.5 কাপ পরিমাণে। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিলেই কিন্তু চলবে। 1/3 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়েছি, আর শুকনো খোলায় টেলে তারপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে তিল, সাদা তিল গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ না দিলে কিন্তু সেভাবে মিষ্টি ভাবটা খোলে না, এজন্য দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিচ্ছে, আর গলতে গলতে এটা কিন্তু বলকও চলে এসেছে। টকবগিয়ে যখন ফুটে উঠবে পানিটা, তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এখানে যে টেলে রেখেছিলাম চালের গুঁড়া আর সুজিটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিচ্ছি, আর একটা কাই তৈরি করে নিচ্ছি। কারণ চালের গুঁড়া আর সুজি দুইটাই কিন্তু প্রচুর পরিমাণে দ্রুত গতিতে পানি টেনে নেয়। তার থেকেও দ্রুত গতিতে আমি কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিলাম। আর এখানে একটা কাই তৈরি হচ্ছে, আর এই কাইটা কিন্তু সাধারণ কাইয়ের মতো হবে না, এটা একদম ঝরঝরা একটা কাই হবে। কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হতে হবে। দেখুন, পানির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কাইটা সুন্দর হবে। তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই গরম চুলার উপরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এতে করে সুন্দর করে কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে এই চালের গুঁড়াটা আর সুজিটা। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি, এটা কিন্তু আরও একটু ঝরঝরা লাগছে দেখতে। তবে এই কাইটাই কিন্তু একদম পারফেক্ট, দেখুন ঠিক এমন হতে হবে এটা। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে। এটা কিন্তু যথেষ্ট গরম আছে এখনও পর্যন্ত, আর এই গরম থাকা অবস্থাতেই এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এটা যেহেতু অনেকটা গরম, হাতে কিন্তু লেগে যাবে বা হাতে গরম তাপ লাগবে, এই জন্য আমি হাতটাকে বারবার ঠান্ডা পানিতে ডুবিয়ে নিচ্ছি, একটু ভিজে তারপরে এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে হাতের মধ্যে কিন্তু তাপটা সেভাবে লাগবে না বা হাত পুড়েও যাবে না। তবে খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যেন না যায়, কারণ একটু গরম থাকা অবস্থায় মাখিয়ে নিলে কাইটা খুব সুন্দর হবে। তো একটা কাই আমি এখানে তৈরি করে নিয়েছি, বেশ সফট হয়েছে। কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখুন এমন হয়েছে। তবে যে ঝরঝরা করে যে আমি কাইটা তৈরি করে নিলাম, তখন কিন্তু মনে হয়েছে এটা মনে হয় বেশি শুকনো হয়ে গেছে। তবে না, মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এমন তুলতুলেই হবে। এবার পিঠার শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। এই শেপটা যার যার পছন্দ মতো বড় বা ছোট করে দিতে পারেন। আমি মাঝারি সাইজে দেব। তো কিছুটা পরিমাণে ডো নিয়ে তারপর প্রথমে গোল করে নিয়েছি হাতের তালুতে নিয়ে, যেন কোনো ক্র্যাক থেকে না যায়। এবার ঠিক এইভাবে করে আমি শেপটা দিয়ে দিচ্ছি, দুইটা মাথা সরু করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, এভাবে করলে কিন্তু খুব সুন্দর হয়, আর তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায়। আর এই পিঠাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, একদম ঝটপট করে হয়েও যায়। তো আমার মনে হয় পিঠা তৈরির ক্ষেত্রে এই পিঠাটাই মনে হয় সব থেকে তাড়াতাড়ি হয়, আর একেবারে সহজে হয়ে যায়। আমি আজকে দুইটা ডিজাইনে করব। লম্বাটা তো করে দেখালাম, এবার গোল গোল করে বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে এটা একটু ছোট করে নিয়েছি লম্বাটার তুলনায়। হাতের তালুতে ঠিক এইভাবে করে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে, যেন কোনো ফাটল থেকে না যায়। আরও একটা পিঠা আমি একটু তৈরি করে দেখাচ্ছি, যে লম্বাটা বানালাম ওইভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখানোর তেমন কিছুই নেই, আমি জানি সবাই পারে এটা, কারণ একেবারেই সহজ, খুব সহজ এই পিঠাটা বানানো। প্রথমে আমি এভাবে করে গোল করে নিচ্ছি, এবং তারপরে এক পাশ করে এভাবে করে একটু শুরু করে দিচ্ছি। দেখুন একেবারেই সহজে হয়ে যায়। তো একইভাবে এখন সবগুলো পিঠা তৈরি করে তারপর আমি দেখাচ্ছি। আর এখানে আমি নিয়েছিলাম 2 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে সুজি, মানে মোট 3 কাপ। এতে করে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে আমার। দেখুন অনেকগুলো পিঠা কিন্তু আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে। তো সেজন্য যে কোনো স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতো। তা আমি নিয়েছি একটা রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে না, যে এটা আমি নিয়েছি। এটা একটু খোলামেলা আছে, একসাথে অনেকগুলো কিন্তু দিয়েও দেওয়া যায়।
এরপর এর উপর আমি দিয়ে দিচ্ছি পাতলা সুতি কাপড়। খেয়াল রাখবেন সুতি কাপড়টা যেন পাতলা হয়, এতে করে কিন্তু ভাপটা খুব ভালোভাবে পিঠার গায়ে লাগে। তো এটাকে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি, যেন এক্সট্রা কোনো পানি না থাকে, শুধু একটু ভেজা ভাব হলেই চলবে। কাপড়টার একটা মাথা বিছিয়ে দিলাম স্ট্রেনারের উপরে। এবার আমি এক এক করে পিঠাগুলো এখানে সাজিয়ে দিচ্ছি। একটু গুছিয়ে দিতে হবে সুন্দর করে, যেন জায়গা হয়ে যায় সবগুলো পিঠার। গুছিয়ে দেওয়ার পরে বাকি যে অংশটা আছে কাপড়টায়, সেটা দিয়ে কিন্তু ঢাকনা মানে উপর থেকে ঢেকে দিতে হবে, নইলে দেখা যাবে যে পানিটা বাষ্পীভূত হয়ে উপরের দিকে যায়, সেটা কিন্তু আবার পিঠার গায়ে সরাসরি পড়বে, পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে নষ্ট বলতে আমি বোঝাতে চাইছি একদম ভেজা ভেজা হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য কিন্তু উপর থেকে আবার এক টুকরো কাপড় দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, মানে ঢাকনা হিসাবে ঢেকে দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে, যেন সরাসরিভাবে সেই গরম পানিটা পিঠার গায়ে না লাগে। এই জন্য এইভাবে করে একটু ঢেকে দিলাম আমি ভেজা কাপড়টা দিয়ে। তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটাকে এখন ভাপে সেদ্ধ হতে দেবো আমি। তো এই কাজটি কিন্তু চাইলে রাইস কুকারের উপরেও করতে পারেন, যেহেতু রাইস কুকারের ইয়েটা আমি নিয়েছি স্ট্রেনারটা, তো আমি উপরে দিচ্ছি না, মানে রাইস কুকারে দিচ্ছি না, আমি নর্মাল একটা পাতিলার উপরে দিয়ে দিলাম এইভাবে করে। তো দিয়ে এটাকে আমি এখন ভাপে সেদ্ধ করে নেব 15 মিনিটের জন্য। আর যে ঢাকনায় যে একটা ফুটো আছে না, একটা ছিদ্র, তো এটা আমি যেটা করব একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি, যেন ভাপটা কোনোভাবে বের হতে না পারে। 15 মিনিট আমি এটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম, নিয়ে কাপড়টা সরিয়ে নিয়েছি। একটু সাবধানে করতে হবে এই কাজটা, যেহেতু কাপড়টা একদমই গরম আছে। তো সরিয়ে দিলাম, দিয়ে এই পিঠার গায়ে এখন আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি, বা ঠান্ডা পানিও দিতে পারেন, যেন ভেতর থেকে, যেহেতু গরম আছে পিঠাটা এখনও ভেতর থেকে, এটা যেন আর বেশি সেদ্ধ হতে না পারে, এই জন্যই কিন্তু এভাবে করে আমি দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের মতো একটু এমনিতেই রেখে দিয়েছিলাম, পিঠাগুলো একদম ঝরঝরা হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। পানি যে ঢেলে দিলাম সেটা কিন্তু আর কোথাও নেই, একদম শুকিয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমাদের এই মেরা পিঠাটা। একদম সহজে ঝটপট করে পিঠাটা তৈরি করে কিন্তু খেতে পারেন এই শীতে। সবাই ভীষণ পছন্দ করে খাবে এই পিঠাটা, যেহেতু এখানে তিলের গুঁড়ো দিয়েছি আমি, সেটা একটু টেলে তারপর দিয়েছিলাম, আর নারকেল দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, সব কিছু মিলেমিশে কিন্তু দারুণ একটা ঘ্রাণ হয়, সুঘ্রাণ হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, আর অল্প উপকরণে কিন্তু ঝটপট করে হয়েও যায় পিঠাটা। চাইলে এই শীতে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, আর যেহেতু শীতের দিন তাই এটা সহজে নষ্টও হবে না, বা ফ্রিজেও রাখার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।